নমস্কার, ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌরভ, আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন উত্তর চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তথা ইউনাইটেড স্পোর্টসের অন্যতম কর্ণধার নবাব ভট্টাচার্য। নবাবদা, স্বাগত জানাই ময়দান আপডেটে। নওয়াবদা, আপনার কাছে আমি যেটা জানতে চাইবো যে আপনি এবছর উত্তর চব্বিশ পরগনার ডিএসএ সেক্রেটারি হিসাবে দায়িত্ব নিয়েছেন। সুতরাং উত্তর চব্বিশ পরগনা জেলায় খেলাধুলার মান উন্নতিতে এখন কিন্তু আপনার কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ। কারণ শুধুমাত্র ফুটবল নয়, কারণ ফুটবল কেন্দ্রিক তো ফুটবলে তো অবশ্যই উন্নতি আপনি করবেন, কারণ খুব স্বাভাবিক, কারণ আপনি নিজে একজন ফুটবল জগতের মানুষ। কিন্তু ফুটবলের পাশাপাশি অন্যান্য যে সমস্ত খেলাগুলো রয়েছে, ক্রিকেট বলুন বা আজকে অ্যাথলিট বলুন, সুইমিং বলুন, ব্যাডমিন্টন বলুন, বিভিন্ন যে উইংস গুলো রয়েছে সেটার উন্নতিতেও কিন্তু আপনার দিকে কিন্তু ডিস্ট্রিক্টের মানুষেরা কিন্তু তাকিয়ে আছে। কি সেটা নিয়ে কি পরিকল্পনা রয়েছে? বলি প্রথম কথা যে আমি এই উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদকের চেয়ারটায় বসেছি গত 1 এপ্রিল থেকে। তো বসার পরে আমার তো প্রথম 1-1.5 মাস লেগে গেল শুধু শিখতে দেখতে। এখনো শিখিনি, এখনো হয়তো 50% শিখিনি। দেখছি, শিখছি, আস্তে আস্তে প্রতিদিন জানছি। আমি যেটা অভাবটা অনুভব করেছি যে আমাদের এই ছোট ছোট খেলাগুলো, ছোট ছোট খেলা বলবো না, যেগুলো অলিম্পিক গেমস মেনলি বড় খেলায়, সুইমিং, ভলিবল, জিমন্যাস্টিক্স, ব্যাডমিন্টন, হ্যাঁ, এখানে কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে একটু নড়াচড়া দরকার। দীর্ঘদিন একইভাবে চলে যাচ্ছে। হ্যাঁ, এবং একটু অর্থের যোগান দরকার। এখানে কিন্তু চাহিদা বেশি না, কিন্তু অর্থের যোগান দরকার, এবং অর্থের যোগান এলে আমার ধারণা যে আমার জেলার, আমি তো একেবারে আশাবাদী যে আমি আমার জেলার খেলাধুলোকে ঘুরে দাঁড়াবোই। এবছর সিএবির 12টা টুর্নামেন্ট হয়েছে, তার মধ্যে 3টেতে আমরা চ্যাম্পিয়ন, দুটো মানে একদম কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। তো সেরকম হলে মানে ঠিকঠাক চললে 5টাতে চ্যাম্পিয়ন হতে পারতাম। তো আমি চেষ্টা করব ক্রিকেটে 12টায় যেন সামনে বছর 10টা চ্যাম্পিয়ন হয়। আমি সেইভাবেই এখন প্রস্তুতি নিচ্ছি। আমি বনগাঁ, বসিরহাট, বারাসাত, আমাদের যে এসডিএসি গুলো আছে, তাদেরকে প্রচুর পরিমাণে আমি ইনভলভ করার চেষ্টা করছি। কারণ এখানে প্রচুর অ্যাথলিট আছে, প্রচুর অ্যাথলিট, কি সুইমিং, কি ভলি, কি ব্যাডমিন্টন, সমস্ত কিছুতে প্রচুর অ্যাথলিট আছে। আমাদের ওয়ার্কিং কমিটির যিনি সভাপতি আছেন, ওয়ার্কিং প্রেসিডেন্ট সনদ দে, তার একটা সাপোর্ট আমার সঙ্গে সবসময় থাকে। তাছাড়া আমাদের ডিএম অত্যন্ত ভালো মানুষ। হ্যাঁ, ডিএম হচ্ছেন একদম স্পোর্টস ফ্যানাটিক পার্সন। ওনার কাছেও আমি যখন যে হেল্পটাই চাই সেটা পাই। এবার দীর্ঘদিন ধরে একটা প্রতিষ্ঠান চলছে। আমাদের আগেকার কর্মকর্তারা অত্যন্ত দূরদর্শী কর্মকর্তা ছিলেন, অত্যন্ত তাদের ডিভোটেড কর্মকর্তা ছিলেন, ডেডিকেটেড কর্মকর্তা ছিলেন। তারা জেলা অ্যাসোসিয়েশনটাকে শক্তিশালী বানিয়ে গেছে। আমি যেটা চেষ্টা করছি যে কনস্টিটিউশনালি শক্তিশালী হওয়ার পাশাপাশি আজকের যুগে মানিয়ে নেওয়া, সোশ্যাল মিডিয়ায় শক্তিশালী, আর্থিকভাবে শক্তিশালী, আপনার কর্পোরেটের লুকটা সেদিক দিয়ে শক্তিশালী। একটা অফিসে ঢুকলে মনে হবে একটা অফিসে এলাম। এই শক্তিশালীগুলো করার আমার একটা চেষ্টা থাকবে, যাতে আমরা মানে আগে যে কাজটা করে গেছে ওনাদের যে ধারাটা, সেই ধারাটা যেন আমি বহন করতে পারি। এরপরে আমি যেটা জানতে চাইবো যে জেলার ক্রিকেট মানেই কিন্তু বলা হয় কোথাও একটা যে কাঁচরাপাড়া থেকে দমদম। মূলত সিনিয়র ক্লাব ক্রিকেটের ক্ষেত্রে ব্যারাকপুর যে সাব ডিভিশনের ক্লাব ছাড়া আজ অন্যান্য সাব ডিভিশনের কার্যত কিন্তু অকেজো হয়ে রয়েছে বা সেরকম ভাবে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এই নিয়ে অন্যান্য সাব ডিভিশনের মধ্যে কর্মকর্তাদের মধ্যে কিন্তু কোথাও একটা একটা ক্ষোভ বা একটা বিক্ষোভ, একটা মনের মধ্যে ক্ষোভের জায়গা রয়েছে। সেটা নিয়ে কি ভাবছেন? ক্ষোভ একটা আছে, আমি সেটা প্রথম দিন চেয়ারে বসে আজ পেয়েছি একটা, এবং আমি এটা অস্বীকার করছি না আপনার প্রশ্নটাকে। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই ব্যারাকপুর সাব ডিভিশনের যারা কর্মকর্তা আছে তারা অত্যন্ত দক্ষ। আপনি যদি খেলাধুলোর চর্চা বলেন, এখানে যতগুলো ডিস্ট্রিক্ট ক্লাব আছে তাদের প্রত্যেকের নিজস্ব মাঠ আছে। বনগাঁ বা বসিরহাটে গেলে সেই মাঠের একটা বিরাট সমস্যা, একটা মাঠেই সবাইকে খেলতে হয়, এই ধরনের সমস্যাগুলো আছে। তার পাশাপাশি যেটা হয়েছে, কিন্তু বনগাঁ ক্রিকেটটা যথেষ্ট শক্তিশালী। কারণ বনগাঁ থেকে আপনি জানেন মোহাম্মদ শামি, অভিমন্যু ঈশ্বর, ওনারা ওখান থেকেই প্র্যাকটিস করতো, ওখান থেকেই উঠে এসছে। সুতরাং এদেরকে যদি অবহেলা করা হতো তাহলে ওরা ওখান থেকে উঠে আসতে পারতো না। বনগাঁর ক্রিকেটের পরিকাঠামো যথেষ্ট শক্তিশালী। আবার বনগাঁর ফুটবলটা একেবারে অকেজো হয়ে রয়েছে। বনগাঁ, হাবড়া, হাবড়া তবু একটু ভালো, হাবড়া না অশোকনগর একটা ফুটবল কালচার আছে। এবার যেখানে যেখানে নেই সেখানে সেখানে আমাকে একটু ভালো করে চালু করতে হবে। আমি চেষ্টা করছি যে এটাকে কি করে ভালো করা যায়, এবং কি করে আরেকটু ভালো করে আমরা জিনিসটাকে, যাতে আমার জেলাটা যাতে পশ্চিমবাংলার সেরা জেলা হয়, সেটার একটা আমার চিন্তা থাকবে। যেটা মূল দরকার সেটা হচ্ছে অর্থ। অর্থ যদি আসে, অর্থ আসার ব্যাপারটা মানে
অর্থ তো আর বিওএ থেকে আসে না, রাজ্য সরকার থেকে আসে না। অর্থটা আমাদের জোগাড় করতে হবে। কিভাবে অর্থ জোগাড় করা যায় সেই দিকটা আমাদের নজর দিতে হবে। একটা স্ট্রং ফাইন্যান্স কমিটি বানাতে হবে এবং একটা স্ট্রং জেলা কমিটি বানাতে হবে যারা সাব ডিভিশনগুলোর সঙ্গে ভালো সম্পর্ক রাখবে এবং ভালো সম্পর্ক রেখে চলবে, তাদেরকে নিয়ে চলতে হবে। তো সেই দুটো জায়গায় আমি এই বছর খুব জোর দেব এবং জোর দিয়ে আমি চেষ্টা করব যে আমি আমাদের জেলার প্রচুর শক্তি, সত্যি কথা বলতে নর্থ চব্বিশ পরগনা জেলার প্রচুর ঐতিহ্য, প্রচুর শক্তি। আমার এই 1.5 মাসের মধ্যে ভারতীয় ফুটবলের আইকন সুনীল ছেত্রী জেলার এগেনস্টে খেলে গেছে। ভারতীয় ক্রিকেটের আইকন সৌরভ গাঙ্গুলি এসে আমাদের একটা অনুষ্ঠান থেকে ঘুরে গেছে। তো সিএবি আছে আমাদের সঙ্গে, আইএফএ আছে, দাদার সঙ্গে আমাদের কথা হয়েছে, দাদা আমাদের সঙ্গেই আছেন। এর মধ্যে সিএবি আমাদেরকে একটা হাইটেক জিম দিচ্ছে, আমরা তার জায়গা করছি কোথায় করাবো। আমরা ব্যাডমিন্টনে শেখর বিশ্বাস এবং বিশেষ করে উষাদা আমার একটা সুবিধা হচ্ছে আমার এদের সঙ্গে আগের থেকেই একটা রিলেশন ছিল। তো আমি এদের কাছ থেকে খুব সাপোর্টটা পাচ্ছি, খুব বিরাট একটা সাপোর্ট পাচ্ছি। তো ব্যাডমিন্টনেও আমি আশা করছি আগামী বছরই আমরা একটা বড় টুর্নামেন্ট এখানে করব, মানে যেটা স্টেট র্যাঙ্কিং টুর্নামেন্ট, আমরা সেটাও হয়তো পাবো। আমরা চেষ্টা করছি আরো ব্যাডমিন্টনে, এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় যেটা হয়েছে 1937 সালের সংগঠন, আজকে 2025 সাল, যে ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি। ইনফ্রাস্ট্রাকচারটাকে কি করে আরো মানে স্ট্রং করা যায়, আমি ওই জন্য লোক খুঁজছি যে নতুন কেউ সুইমিং পুল করলে, নতুন কেউ ব্যাডমিন্টন কোর্ট করলে, নতুন কেউ ভলি দিয়ে করলে আমরা সেই জায়গাটাকে যারা করছে তাদেরকে আমরা উৎসাহ করছি। এবং যেমন ধরুন আমরা এবছর থেকে একটা চালু করবো অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন ডে। ধরুন যারা আমাদের যে ক্লাবগুলো, যেমন আমাদের ভূতবাগান অ্যাথলেটিক ক্লাব কাঁচরাপাড়ায় এত বড় একটা ভলিবল টুর্নামেন্ট করলো, তো আমরা ওদেরকে একটা বিশেষ বিশেষ পুরস্কার দেবো। বা বিবেকানন্দ ক্লাব যারা ক্রিকেটের ফাইনালটা অর্গানাইজ করলো, যেখানে সৌরভ গাঙ্গুলি এসেছিলেন। এই ধরনের যেসব ক্লাবগুলো এগিয়ে এসে দায়িত্ব নিয়ে করছে, আমরাও জেলার তরফ থেকে তাদের ওই অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন ডেতে আমরা তাদেরকে সম্মানিত করব। আরেকটা আবার ক্রিকেটের কিন্তু ডিএসএল নিজস্ব মাঠ নেই, ফলে ফুটবলের মাঠেই কিন্তু ক্রিকেট করতে হয়। এবং যেটা দেখা যায় যে একই মাঠে ফুটবল ক্রিকেট করার ফলে মানে ক্রিকেটের মরশুম শুরু করতে দেরি হয়ে যায়, ফুটবল শেষ হওয়ার পর ক্রিকেটের মরশুম কিন্তু শুরু করতে একটা দেরি হয়ে যায়। সেই নিয়ে কি পরিকল্পনা করছেন মাঠের ব্যাপারটা? আমি প্রথম কথা বলি, ক্রিকেট এবং ফুটবল এক মাঠে হয়, বেশিরভাগ মাঠে, সব মাঠে না, বেশিরভাগ মাঠে। সেটার জন্য আমার ধারণা এবছরে আমাদের লিগ জুন মাস বা জুলাই মাসের 10 তারিখের মধ্যে আমরা ডিস্ট্রিক্টের লিগ শেষ করে ফেলবো। সুতরাং ক্রিকেটের জন্য আমার এবছরে একদিনও দেরি হবে না। সামনের বছর এই ডিস্ট্রিক্ট লিগটা আমার ইচ্ছা আছে যে 16ই এপ্রিলে টেনে নিয়ে যাবো, শুরু করবো ডিস্ট্রিক্ট ফুটবল লিগটা 16ই এপ্রিল, যাতে কলকাতার লিগ শুরু হওয়ার আগে আমাদের লিগটা কমপ্লিট হয়ে যায়, আমাদের জেলার লিগ কমপ্লিট হয়ে যায়। প্লেয়ারগুলো সব কন্ডিশনে থাকবে, যেহেতু প্র্যাকটিস হবে, খেলা হবে, খেলা চলতে থাকবে। এবং যদি আমি এটাকে টাইমলি কমপ্লিট করতে পারি, তাহলে ক্রিকেটটাও টাইমলি শুরু হবে, আমার কখনো ক্রিকেট পেছোবে না। এবং এই যে বর্ষাকালে ক্রিকেট খেলা চলছে, এটাও বন্ধ হয়ে যাবে, তার আগেই আমরা পাবো। ক্রিকেটের জন্য নিজস্ব মাঠের কি ব্যবস্থা করা যেতে পারে? একটা দুটো মাঠের সঙ্গে কথাবার্তা চলছে, যারা এক্সক্লুসিভলি করবে। এবং আমরা যেটা ঠিক করেছি যে জেলার ক্রিকেটটা ওই 2-3 দিনের মতো হবে না, আমরা যাদের বেছে নেবো তারা সারা বছর প্র্যাকটিস করবে। তাদের মধ্যে যদি আবার কেউ খারাপ খেলে, তারা বেরিয়ে যাবে, যদি পারফর্ম না করতে পারে আবার আমরা নতুন ছেলে ডেকে নেবো, স্ট্যান্ড বাই লিস্ট রাখবো, সেখান থেকে ডেকে নেবো। এবং এইভাবে আগামী দিনে আমাদের ক্রিকেটটা সারা বছর চলবে। একজন স্পন্সরের সঙ্গে আমাদের কথা হয়েছে, তো আশা করছি এই পুরো ক্যাম্পটা সারা বছর চালানোর জন্য যে স্পন্সরশিপ, সেটাও আমরা পেয়ে যাব। তো আমার ধারণা একটু আমাকে সময় দিতে হবে, মানে জাস্ট এপ্রিল মে দুটো বার গেছে। এবং কি হয়েছে কি হয়নি সবাই আপনারা দেখেছেন, ফেসবুক পেজ চালু হয়েছে, ইউটিউব চ্যানেল চালু হয়েছে, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালু হয়েছে। আমরা অ্যাটলিস্ট আমরা এখন লোকের সামনে আছি, কে কি করছে না করছে সবাই জানতে পারছে। ডিস্ট্রিক্টের ক্রিকেটের কিন্তু বেশ কিছু লিগ বন্ধ হয়ে পড়েছিল একটা টাইমে, এবং পুরনো এর আগে যিনি সেক্রেটারি ছিলেন তিনি কিন্তু সেই ব্যাপারগুলো নিয়ে খুব একটা বিভিন্ন জেলা স্তরে বিভিন্ন অভিযোগও রয়েছে, যেটা নিয়ে আমি আর যাচ্ছি না। অনেকগুলো টুর্নামেন্ট তিনি চালু করার সেইভাবে উদ্যোগও নেননি, যেগুলো বন্ধ হয়ে পড়ে আছে, সেইগুলোকে নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে? আমার সময় প্রথম কথা দুটো জিনিস আমি অ্যালাউ করবো না, আমি সবাইকে বলেছি, কোচ, সিলেক্টর, ক্রিকেট বলি না, সব খেলায় কোনো যোগ্য প্লেয়ার যেন বাদ না যায়, কোনো অযোগ্য প্লেয়ার যেন ঢুকতে না পারে। কাউর ফোনে কাউর রিকোয়েস্টে কোনো প্লেয়ার জেলায় খেলতে দেওয়া হবে না, এটা হচ্ছে আমাদের এক। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যত খেলা যেগুলো রেগুলারাইজ খেলা, যেগুলো আমাদের বিএ, সিএবি, আইএফএ করতে দেয়, সেগুলো প্রত্যেকটা হবে, কোনোটা বন্ধ থাকবে না। আগে সন্ধে হলেই ডিস্ট্রিক্টের থেকে
ডিস্ট্রিক্টের সমস্ত জায়গা থেকে চিঠি আসতো, আমরা গিয়ে পেতাম এমেল করেছে ওমেল করেছে। এই ডিস্ট্রিক্টের তরফ থেকে করেসপন্ডেন্সটা খুব কম ছিল। কাল আইএফএ সেক্রেটারি আমাকে ফোন করে বলছে কি জ্বালা হয়েছে, তুমি যেদিন থেকে চেয়ারে বসেছো প্রত্যেকদিন সন্ধ্যেবেলা হলে ডিস্ট্রিক্ট থেকে 4টে করে চিঠি চলে আসছে। তো আমরা এই করেসপন্ডেন্সটা আমাদের যেগুলো পেরেন্ট অ্যাসোসিয়েশন তাদের সঙ্গে ভালো করছি, করে আমরা চেষ্টা করছি যাতে আরো বেশি সংখ্যায় আমার জেলা থেকে প্লেয়ার তুলে আনা যায়। আমার আজকে অল বেঙ্গলের যে স্টেট মিট চলছে সুইমিং, সেখানে এখনো পর্যন্ত উত্তর চব্বিশ পরগনার রেজাল্ট কিন্তু খুব ভালো, প্রথম দিনেই 12টা পদক। তো আমি এই যারা পদক জয়ী আছে এদেরকে আমি অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশনে আর্থিক পুরস্কারে ভূষিত করব। একদম শেষ প্রশ্ন আমি যেটা জানতে চাইবো যে আমরা দেখি যে অনেক একটা টাইমে কলকাতা ফুটবল লিগ কিন্তু বারাসাত স্টেডিয়ামে কিন্তু খেলা হতো, বারাসাত স্টেডিয়ামে হতো, কিন্তু এখন ইদানিং কিন্তু প্রায় কয়েক বছর হয়ে গেল বারাসাত স্টেডিয়ামটার অবস্থা খুব একটা ভালো নয়, সেখানে ম্যাচ করা যায় না। আজকে কলকাতা লিগ করার জন্য যেখানে মাঠের অভাব, যেখানে উলুবেড়িয়া যেতে হয়, কোনো চুচুড়া যেতে হয়, দূর দূরান্তে ম্যাচ করতে হয়, সেই জায়গা থেকে বারাসাত স্টেডিয়ামটা নিয়ে কোনো ভাবনা চিন্তা করছে? আমি আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ধন্যবাদ দেবো, কারণ অরূপ বিশ্বাস তার ব্যক্তিগত উদ্যোগে এবং ডিএম সাহেবের উদ্যোগে বারাসাত স্টেডিয়াম প্রায় কমপ্লিট হওয়ার মুখে। আমার ইচ্ছা আছে আমি এবছর থেকেই বারাসাত স্টেডিয়ামে আবার ম্যাচ দেবো, এবং আমি ডিএম এর সঙ্গে কথা বলেছি যে আমরা এটাকে কিভাবে চালাবো না চালাবো সেটা আমরা দেখে নিচ্ছি, যাতে খেলাধুলোটা ঠিক করে হয়, বারাসাতে যাতে আবার সেই কলকাতা লিগটা ফেরে, আমেজটা ফেরে, সেই জন্য একটা চেষ্টা থাকবে। আমি আমাদের রাজ্য সরকারকে বিশেষ করে অরূপদাকে ধন্যবাদ জানাবো যে অরূপদার চেষ্টায় আজকে বারাসাত স্টেডিয়ামটা আবার নতুন লুক পেলো, নতুনভাবে গড়ে উঠলো, এবং ডিএম সাহেব, নর্থ চব্বিশ পরগনা ক্রীড়া সংস্থা, আমরা সবাই মিলে চেষ্টা করবো বারাসাতে যেন আবার আগের মতো ম্যাচগুলো ফিরে আসে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম উত্তর চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তথা ইউনাইটেড স্পোর্টসের কর্ণধার নবাব ভট্টাচার্যের সঙ্গে। সুতরাং উনি কিন্তু যথেষ্ট আশাবাদী যে আগামী দিনে যে উত্তর চব্বিশ পরগনার ডিস্ট্রিক্টে খেলাধুলার মান, সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক বা অন্যান্য অফবিট গেম হোক, সমস্ত খেলাধুলার মান যাতে উন্নতি করা সম্ভব হয়, এবং এই যে সমস্ত লিগগুলো বা খেলাগুলো বন্ধ হয়ে পড়েছিল সেইগুলোকে আবার পুনর্জীবিত করা এবং আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়াটাই কিন্তু এই মুহূর্তে নবাব ভট্টাচার্যের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ, তা কিন্তু বলা যেতেই পারে। সৌরভ, সপ্তর্ষি রিপোর্ট, ময়দান আপডেট।